দেখছেন এজিটি লাইভ 24/7। নরক তঙ্গ এজিটি লাইভ 24/7। এখন বিভিন্ন জায়গাতে আমরা নির্দেশ দিয়েছি এটা বিক্ষোভ প্রদর্শন করার জন্য। অটোনমাস এরিয়া ডিস্ট্রিক্ট কাউন্সিলের পরে আমরা এই যে দাবি আরো বৃহত্তর সংগ্রামের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ নেব। কি ধরনের বিক্ষোভ হতে পারে? বিক্ষোভ তো যা হয় নর্মাল তাই হবে, বিভিন্ন জায়গাতে তাই হবে। এই সংগঠনের পক্ষ থেকে আপনাদের কাছে উপস্থাপিত করব। আজকে আমাদের সারা ভারত কৃষক সভা, উপজাতি গণমুক্তি পরিষদ এবং ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের তিনটি সংগঠন মিলে যৌথভাবে ত্রিপুরার কৃষক, জমিয়া এবং ক্ষেতমজুর দিনমজুরদের যে সমস্যাগত 8 বছরে বিজেপি সরকার তৈরি করেছে তার প্রতিবাদে আমরা বিধানসভার যেহেতু বাজেট অধিবেশন হচ্ছে, এই অধিবেশনের কর্মসূচি আমরা গ্রহণ করেছিলাম। সারা রাজ্য থেকে আমাদের এই রৌদ্র তাপকে উপেক্ষা করে মানুষের কাজও প্রচুর, এখন মানুষ এসেছে ব্যাপক সংখ্যায়। এবং আমরা অনেক আগে থেকেই মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম যে আমরা বিধানসভার বাজেট অধিবেশন, যেহেতু এটা গুরুত্বপূর্ণ অধিবেশন, আমাদের এই সমস্যাগুলো যাতে বাজেটে সরকার এবং সমস্ত বিধায়কদের দৃষ্টি আকর্ষণ করতে পারি, আমরা এই অভিযান করে আপনার কাছে আমাদের এই দাবি পেশ করতে চাই। বিরোধী দলনেতাকেও আমরা এইভাবেই চিঠি দিয়েছিলাম। তিনি বলেছিলেন তিনি এসেছেনও। অবশ্য সরকার তার পক্ষ থেকে এসডিপিও আমাদেরকে জানিয়েছে যে পরীক্ষা এবং রাজ্যের আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, এই কারণে আপনাদের এটার বিশেষ অনুমতি আমরা দিতে পারলাম না। আমরা কথা বলেছি যে আমরা তো যে রোড দিয়ে যাব কোনো স্কুল নেই, পরীক্ষার কোনো কেন্দ্র নেই, আমরা লিখিতভাবেও তা জানিয়েছি। আমরা জমায়েত হয়েছি রবীন্দ্রভবনের সামনে, আমাদের যেখানে নির্ধারিত ছিল, এবং এই জমায়েতের মধ্যে কোনো কথা নেই। আমরা যখন মিছিল অর্গানাইজ করে রওনা হয়েছিলাম, আমাদের এটাই কথা ছিল, আমরা বলেছিলাম তাদেরকে আপনারা যেখানে গিয়ে পুলিশ মনে করবেন যে আমাদের আটকাবেন, আমরা সেখানেই থাকব, শান্তিপূর্ণভাবেই হবে। এবং সেখান থেকে আমাদের প্রতিনিধি দল আমরা যাব, আমরা তো 4-5 জন প্রতিনিধি যাব, এবং আমরা বিরোধী দল থেকে বলেছি ওনার কাছেও আমরা এটা দেব। কিন্তু দেখা গেল পুলিশ প্রথম রবীন্দ্রভবনের উল্টা দিকের রাস্তা তারা নিজেরা ব্যারিকেড করেছেন, ব্লক করেছেন। আমাদের ওই দিকে যাওয়ারও কথা না, আমাদের যাওয়ার কথা সামনে দিয়েই, সামনে কিছু ছিল না। দেখা গেল আমরা যখন শুরু করছি, আপনারাও ছিলেন সাংবাদিক বন্ধুরা, উইদাউট এনি নোটিশ, উইদাউট এনি অ্যালার্মিং, অতর্কিতে তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ল। আমাকে তো 6 থেকে 7 জন অফিসার এইভাবে আটকালো যে আমাকে গলা চেপেই বোধহয় মেরে ফেলবে। আমার জামা ছিঁড়ে ফেলেছে, গোটা শরীরে আঘাত, চশমা ভেঙে দিয়েছে। কিন্তু আমরা সাহসের সঙ্গে বেরিয়ে গেছি। মহিলাদের উপর যেভাবে বল প্রয়োগ করেছে, ধাক্কা দিয়েছে, এটা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে আরেকটি কলঙ্কজনক অধ্যায় হয়ে রইল। এবং আপনাদের সাংবাদিক বন্ধুদের ইয়েতে এটা গোটা দেশেই ছড়ে গেছে, বিভিন্ন জায়গার থেকে আমাদের ফোন আসছে। আমাদের সর্বভারতীয় সম্পাদক বিজু কৃষ্ণান তিনি ছিলেন, ওনাকেও ধাক্কা মেরেছেন। ফলে এই যে ঘটনাটি করলেন, নর্মাল হলো কোনো মবকে যদি আটকাতে হয়, ওয়ার্নিং দিতে হয়, একটা ম্যাজিস্ট্রেট রাখতে হয়, যদি আনলফুল আমরা কিছু করে থাকি তার সামনে গুলি করতে হয়।
এটা সম্পূর্ণভাবে এই রাজ্যের পুলিশ আমাদের গণতান্ত্রিক অধিকার, দাবি জানাবার মানবিক অধিকার, এই অধিকার হরণ করেছেন। আমরা এই তিনটি সংগঠনের পক্ষ থেকে তার তীব্র নিন্দা করছি এবং আমরা রাজ্যে এই বিক্ষোভ প্রদর্শন করব এই ঘটনার প্রতিবাদে। গোটা দেশ থেকে আমাদের কাছে বিভিন্নভাবে ফোন আসছে, বিভিন্নভাবে আসছে। তো এই বিষয়টাই জানাবার জন্য আপনাদের আমরা ডেকেছিলাম। আমরা বলবো যে আপনারা সাংবাদিক বন্ধুরা একটা দারুণ ভূমিকা গ্রহণ করেছেন, আপনারা তুলেছেন, এবং এই পুলিশ অফিসাররা কীভাবে কদর্যভাবে, কিন্তু পুলিশ আমরা বলতে চাই মানুষ যখন খেপে গেছে, আটকে রাখতে পারেনি তো। নদীর সামনে যদি বাঁধ থাকে, এই বাঁধ যদি ভেঙে যায়, এই জলকে যেমন আটকে রাখা যায় না। আজকে মানুষের মনের মধ্যে যে আঘাত দুঃখ এই 8 বছরের সরকার তৈরি করেছে, কৃষকদের, জুমিয়াদের, ক্ষেতমজুরদের, গোটা রাজ্যে একটা শ্মশান তৈরি করেছে কৃষিক্ষেত্রকে। মানুষের কোনো কাজ নেই, এর প্রতিবাদী আমরা করতে গেছি, এই দাবি আমরা জানাতে গেছি। সরকার তো প্রতিদিন বাগাড়ম্বর করছে, এই করে ফেলেছে, সেই করে ফেলেছে। তাই আমরা বলবো যে আমরা এখানেই থামবো না, যেহেতু এখন সামনে আমাদের অটোনমাস এরিয়া ডিস্ট্রিক্ট কাউন্সিলের নির্বাচন। এই নির্বাচন প্রক্রিয়া শেষ হলে পরে আরও বৃহত্তর সংগ্রামের জন্য আমরা প্রস্তুতি নিয়ে আসব। দেখি এই সরকারের পুলিশের কত ক্ষমতা আছে। তাই আমরা আজকে আপনাদের ডেকে এই প্রতিবাদ জানাবার জন্যই আপনাদের ধন্যবাদ জানাবো। আপনাদের এই আপনারা হয়তো এর মধ্যে জেনেছেন TSECL যারা আমাদের বিদ্যুৎ বন্টন করে, তারা বিদ্যুতের মাশুল বাড়ানোর জন্য ত্রিপুরা বিদ্যুৎ রেগুলেটরি কমিশনের কাছে জানুয়ারি মাসে আবেদন করে। এটার উপরে রেগুলেটরি কমিশন যারা এই মাশুল বৃদ্ধির পক্ষে বা বিপক্ষে বক্তব্য রাখবেন, তার জন্য একটা হিয়ারিংয়ের ডেট করে আজকে 12টা থেকে। আমরা বিদ্যুৎ ভোক্তা ও কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানের কাছে আজকে একটা মেমোরেন্ডাম দিয়েছি, যার কপি আপনাদের কাছে দেওয়া হয়েছে। সংক্ষেপে যেটা বিষয় সেটা হলো, এই যে মাশুল বৃদ্ধি করার জন্য তারা 10% মাশুল বৃদ্ধি করতে চায়। নানা কারণ তারা দেখিয়েছে, সেই কারণগুলো তাদেরটা তারা বলবে। আমাদের বক্তব্য হলো, বিদ্যুৎ মাশুলের উপরে নানা ধরনের চার্জ ইতিমধ্যে লাগু করা হয়েছে। ডিউটি চার্জ, ফুয়েল চার্জ, ফিক্সড চার্জ, অর্থাৎ মাশুলের যে রেট আছে বিভিন্ন স্ল্যাবে 50 ইউনিট পর্যন্ত 5 টাকা সামথিং, তারপরে এইভাবে 300-র উপর পর্যন্ত 8 টাকা সামথিং। তো ধাপে ধাপে এটা বাড়াচ্ছে এবং টাকা নেওয়ার জন্যে নানা ধরনের চার্জ। এখানেও বলা আছে রেগুলেটরি সারচার্জ নিতে চায়। কত নেবে তা বলে নাই, সিদ্ধান্ত হয়ে গেলে তারা একটা অ্যামাউন্ট বসিয়ে দেবে। আর ঘোষণা দিয়ে বলছে 10% বাড়াতে চায়। তার কারণ কি? কারণ হলো তাদের খরচ আর আয়ের সঙ্গে ডেফিসিট আছে। তাই এই ডেফিসিট পূর্ণ করার জন্যে ভোক্তাদের যেই অংশ নিয়মিত বিদ্যুৎ বিল দিয়ে যায় তাদের উপর আরও বোঝা চাপানোর ব্যবস্থা করছে। আমরা বলেছি অনেক জায়গাতে মিটার নাই, অধিকাংশ ক্ষেত্রে
কম বিল হয়, আন্দাজের উপরে বিল হয়। তারপরে সব জায়গাতে মিটার ফাংশন করে না, এরকম আছে। আমরা বলছি 100% মিটারের ব্যবস্থা করো এবং বিলিং করো এবং রিয়েলাইজেশন করো। বিদ্যুতের বিল বাকি লিস্টে কে আছে? রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন সংস্থা এখানে আছে তারাই বিল দেয় না। তা আমরা বলছি যে সবার কাছ থেকে যদি তোমাদের হিসাব মতো যা রেভিনিউ আসার কথা এটা যদি আসে, তাইলে এই মুহূর্তে ট্যারিফ বাড়ানোর কোনো প্রয়োজন নাই। এটা আমরা আমাদের যুক্তি দিয়ে বলেছি। জেনারেশন হতো এই যে আমাদের রুখিয়া, বরমুরা এবং হাইডেল প্রজেক্ট, আমাদের ডম্বর, এগুলো প্রায় বন্ধের মুখে। কোনো রকম রুখিয়ার একটা ইউনিট চলছে, বরমুরা বন্ধ, হাইডেল পাওয়ার বন্ধ। রাজ্যের জেনারেশন হলে সুবিধা কি? দাম কম পড়ে। এখন রাজ্যে ডিমান্ড আছে কিন্তু আমাদের জেনারেশন নাই, ফলে আমাদের বাইরে থেকে কিনতে হয়, বেশি দামে কিনতে হয়। রাজ্যে যদি জেনারেশন বাড়ত তাহলে তাদের সুবিধা হতো যে কম দামে এটা পেত। মাঝখানে পরীক্ষামূলকভাবে ফ্র্যাঞ্চাইজি করা হলো, অর্থাৎ কৈলাসহরের এক্সিকিউটিভ ডিভিশনকে মোহনপুর এরকম 5টা জায়গায় দিয়েছে। কৈলাসহরেরটা পালিয়েছে, তাকে 3 টাকা 26 ইউনিট প্রতি বিদ্যুৎ দিয়েছে। সেই বিদ্যুৎ কত দিয়েছে, সে টাকা দিয়েছে কিনা তার কোনো হিসাবপত্র নেই, সে পালিয়েছে। তাইলে এই ফ্র্যাঞ্চাইজি করে আবার লস হয়েছে। এই লসের পরিমাণ এখন প্রায় 1800 কোটি টাকা। অথচ আমরা জানি 7-8-9 বছর আগে এই টিএসএসসিএলের ফিক্সড ডিপোজিট ছিল, অর্থাৎ উদ্বৃত্ত ছিল এবং সেটা তারা দীর্ঘমেয়াদী এটা করছিল। এখন এই অবস্থার মধ্যে আছে। ডিউটি চার্জ আদায় করা হচ্ছে ভোক্তা থেকে, টাকা নিয়ে যাচ্ছে সরকার। সরকার আবার এখান থেকে ইনকামের ব্যবস্থা, তার রাজস্ব বাড়ানোর জন্য ডিউটি চার্জ ঢুকিয়ে দিয়েছে। কোনো প্রয়োজন নাই। আমরা বলছি হয় এটা বন্ধ করো, আর না হলে এইটা গভর্নমেন্ট অফ ত্রিপুরা না, এটা টিএসএসসিকে দেওয়া হোক, তাহলে লসের মাত্রা কিছু কমবে। কিন্তু এই সমস্ত কারণ দেখিয়ে তোমরা এটা বাড়াতে পারো না। তাই আমরা নির্দিষ্টভাবে আমরা কিছু দাবি রেখেছি। সেই দাবিগুলো হলো এই: স্টপ ইম্পোজিশন অফ এনি রেগুলেটরি সারচার্জ, এটা যেন না করা হয়। স্টপ এনি ইম্পোজিশন অফ সারচার্জেস ফর কনজামশন এক্সিডিং দি কন্ট্রাক্ট ডিমান্ড। স্টপ এনি ইনক্রিজ অফ ফিক্সড চার্জ। আমরা শুনছি এই যে ফিক্সড চার্জ, যেমন আমি নিজে একজন ভোক্তা, আমার বাড়িতে যে বিল আসে 65 টাকা ফিক্সড চার্জ নেওয়া হয়। এটাও বাড়ানোর একটা তাদের, শুধু কেবল যে দাম বাড়বে তা না, বিদ্যুতের ইউনিট প্রতি দাম বাড়বে তা না, ফিক্সড চার্জ বাড়িয়ে দেওয়া আর সারচার্জ বসানো, আর ওইদিকে 10% ট্যারিফ বাড়ানো। তার মানে গিয়ে দাঁড়াবে এই: সর্বনিম্ন ভোক্তা বলছে নিচের দিকের যারা তারা প্রতি ইউনিটে 70 পয়সা, আর উপরের দিকে যারা প্রতি ইউনিটে 1 টাকা। এটা যদি বাড়ায়, আমরা যে হিসাব করি 50 ইউনিট পর্যন্ত যারা ব্যবহার করে, তাহলে তার মিনিমাম 7-25-এ 17 টাকা না, 35 টাকা বেড়ে যাবে। আর তার সঙ্গে যদি সারচার্জ যুক্ত হয় তাহলে বাড়বে। আর 10% যদি বাড়ে তাহলে আরও 50 পয়সা বাড়বে। এইসব মিলিয়ে আমরা দেখছি যে 300 ইউনিটের বেশি যারা ব্যবহার করে তাদের মাসে যদি তারা যেটা চায়, ফিক্সড চার্জ বাড়ালো, সারচার্জ বসালো, বিদ্যুতের দাম বাড়ালো, তাহলে 400 থেকে 500 টাকার বিল বেশি আসবে যারা 300 ইউনিট বা তার উপরে যারা ব্যবহার করে। আর নিচের দিকে সেটা 100 থেকে 150 টাকা পর্যন্ত হবে, 50-100 ইউনিট যারা ব্যবহার। তাহলে এইরকম একটা বিপদ সামনে আছে। ভোক্তাদের স্বার্থে এই বিপদকে আমরা
মোকাবেলা করার জন্য রেগুলেটরি কমিশন গিয়ে বলেছি যে টিএসএসসিলের এই সমস্ত প্রস্তাব আপনি শুনবেন না, কারণ আপনার অনুমতি না পেলে ওরা বাড়াতে পারবে না, কাজে আপনি যেন কোনো অবস্থাতে অনুমতি না দেন। তো এইগুলো শোনার পরে আমরা বলেছি আরেকটা আছে, চেয়ারম্যান বলেছে যে আমি এখন বিদ্যুৎ দপ্তরের কাছে এগুলো পাঠাবো, তাদের মতামত নেওয়ার পরে যা সিদ্ধান্ত নেওয়ার সেই সিদ্ধান্ত নেবে। এই হলো সংক্ষেপে বিষয়টা আমি আপনাদের কাছে বললাম। না, এটা তো রেগুলেটরি কমিশনের অনুমতি পাইলেই বাড়বে না, এটা বলে না। রেগুলেটরি কমিশন বলছে আমরা এখন টিএসএসসির বক্তব্য শুনলাম, আপনাদের বক্তব্য শুনলাম, বিদ্যুৎ দপ্তরের বক্তব্য আমি শুনবো, শোনার পরে উনি সিদ্ধান্ত নেবেন। প্রস্তাবটা হলো যে 10% ট্যারিফ বাড়াও, আরও অনেক কথা আছে। এই যে লস আছে কাভার করার জন্য যদি 10% করে বাড়ানো হয়, 15 বছরে নাকি লস কাভার করবে। 20% বাড়ালে 8 বছরে ওই 1800 কোটি টাকা এসে যাবে। 30% বাড়ালে এটা 5-5.5 বছরে হয়ে যাবে। এই নানা ধরনের বিষয় তারা বলছে। যে ঘাটতিটা বলছে এটা মানে কার দোষটা, কার মানে গ্রাহকদের না দপ্তরের? গ্রাহকের দোষ আছে যারা পেমেন্ট করে না। বহু মানে লোক আছে পেমেন্ট করে না, এই পেমেন্ট করার জন্য তাদের উপর যে চাপ দেওয়া বা চুরি যেটা হয় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে এগুলো নিয়ে তারা তেমনভাবে করছে না। আর হলো নিজস্ব জেনারেশন নাই, কর্মচারীদের বেতন ভাতা ইত্যাদি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্ডিচার বেড়ে যাচ্ছে, আর সেই তুলনায় রোজগার হচ্ছে না, তাই তারা ঘাটতির মধ্যে আছে। এই ঘাটতি এখন ভোক্তার কাঁধে চাপিয়ে দেওয়ার আছে। আর সরকার এখানে তো হাত পা ধুয়ে ফেলেছে, সে আর কিছু করছে না, উল্টা ডিউটি চার্জের নামে সে কিছু ট্যাক্স নিয়ে যাচ্ছে। তা আমরা বলছি ডিউটি চার্জ চালু হয়েছে যেহেতু, ঠিক আছে থাকুক, এই টাকাটা টিএসএসসিকে দেওয়া হোক, সরকার যেন না নেয়, কারণ এটা লস রানিং অবস্থায় আছে। আসলে এখন তো বিদ্যুৎ বেসরকারি ক্ষেত্রে পাঠিয়ে দেওয়ার যে চেষ্টাটা হচ্ছে, এই চেষ্টার মধ্যে এই যে কর্পোরেশনগুলো আছে গোটা দেশে সবগুলোকে বিপদে ফেলা হচ্ছে, এবং বিপদে ফেলে একদিন বলবে যে তোমরা পালাও, তাইলে আমরা ইয়েকে দিয়ে দেবো, আর কি বেসরকারি দিয়ে দেবো। এই যে বিদ্যুৎ বিল যেটা প্রটেস্টের মধ্যে আর সাহস করলো না, এবারে পার্লামেন্টে সাবমিট করতে সাহস পেল না, কিন্তু যে কোনো সময় আনবে এটা। এই হলো অবস্থাটা আর কি। আমাদের পরিবেশিত এই সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। চিনিও কক্তমা নাইমা বাগুই বেলায় হাম্বাই। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.